নমস্কার বন্ধুরা, ছুটির ঠিকানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের এবারের ছুটির ঠিকানা হলো বীরভূম। সময় হিসাবে বেছে নিলাম পুজোর ছুটিটাকেই। অনলাইন ওয়েবসাইটে গিয়ে WBTC এর কলকাতা সিউড়ি বাসের টিকিট কেটে ফেললাম সেই মতন। পঞ্চমীর দিন সকালবেলা গিয়ে উপস্থিত হলাম ধর্মতলার L20 বাস স্ট্যান্ডে। বাস নির্দিষ্ট সময়ই ছেড়েছিল, রাস্তাও ছিল বেশ ভালো। এরপরে 5 ঘন্টার জার্নি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সিউড়ি বাস স্ট্যান্ডে। তারপর সেখান থেকে একটি প্রাইভেট গাড়ি বুক করে আমরা এগিয়ে চললাম তারাপীঠের উদ্দেশ্যে। ময়ূরাক্ষী নদী পেরিয়ে তারাপীঠ পৌঁছতে প্রায় সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট। তারাপীঠ পৌঁছে আমরা উঠেছিলাম বেনফিশের রক্তজবা ট্যুরিস্ট লজে। লজটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম এবং সুন্দর। আমাদের পৌঁছতে বেশ বেলা হয়ে যায়। এরপর আমরা চান খাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে কলকাতা থেকে তারাপীঠের দূরত্ব প্রায় 220 কিলোমিটার। তারাপীঠ হলো একটি হিন্দু মন্দির যা চণ্ডীপুর গ্রামে অবস্থিত। এখানকার প্রধান আরাধ্যা দেবী হলেন মা তারা। তারাপীঠ তন্ত্র সাধনার পীঠস্থান হিসাবেও বিখ্যাত। এখানেই সাধনা করে সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন এবং মা তারার দর্শন পেয়েছিলেন। সাধক বামাখ্যাপা, যিনি অবধূত অর্থাৎ পাগলা সাধক হিসাবে সবার কাছে পরিচিত। তারাপীঠের সূচনা লগ্ন বলতে গেলে বলতে হয়, কথিত আছে যে বশিষ্ঠ মুনি সতীমাকে মা তারা রূপে এখানেই প্রথম পূজা করেন। এখানে ভৈরব মন্দিরও আছে, যা চন্দ্রেশ্বর নামে পরিচিত। আরেকটি বর্ণনায় উল্লেখ পাওয়া যায় যে 1225 খ্রিস্টপূর্বাব্দে জগন্নাথ রায়ের নামের একজন ভদ্রলোক প্রথম এখানে আটচালা মন্দিরটি তৈরি করেন। তারাপীঠে পাঠা বলি দেওয়ার রীতি আছে। প্রতিদিন এখানে মাকে আমিষ ভোগ দেওয়া হয়। মায়ের ভোগ প্রসাদ পেতে চাইলে সকালবেলা 10টার মধ্যে নির্দিষ্ট কাউন্টারে এসে অগ্রিম বুকিং করতে হয়। দর্শনার্থী খুব কম থাকার জন্য আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে আমাদের পুজোর কাজ সম্পন্ন করতে পারলাম। মন্দির বেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। যাই হোক, মা তারাকে খুব সুন্দরভাবে দর্শন করার পরে আমরা ফিরে এলাম হোটেলে। কাল আমাদের পরবর্তী দ্রষ্টব্য স্থানের উদ্দেশ্যে যাত্রা। আজ আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আজকে আমরা এসেছি নলাটেশ্বরী মন্দিরে, যা তারাপীঠ থেকে প্রায় 23.6 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সময় লাগলো 40 মিনিট। এটি সতীপীঠ হিসাবে পরিচিত। এখানে কথিত আছে মায়ের গলা বা নলা পতিত হয় ও প্রতিদিন অন্নভোগ দেওয়া হয় মাকে। মায়ের অন্নভোগ প্রসাদ পেতে চাইলে অগ্রিম বুকিং করিয়ে দুপুর 2টোর সময় এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হতে হবে। কথিত আছে 252 বঙ্গাব্দে কামদেব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আবার অনেকে বলেন রামশরণ দেব শর্মা নামের এক সম্ভ্রান্ত ব্যবসায়ী 252 বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মা এখানে দেবী পার্বতী, মা কালী বা মা ভাগ্যবিধাতা রূপে পূজিত। আমরা জানি যে প্রতিটি শক্তিপীঠে একটি ভৈরবের মন্দির থাকে। ভৈরব এখানে যোগেশ্বর মহাদেব। নলাটেশ্বরী মন্দিরের নিজস্ব গেস্ট হাউস রয়েছে, যেখানে আগে থেকে বুক করে আসলে থাকা সম্ভব। নন এসি রুমের ভাড়া 500 টাকা, এসি রুমের ভাড়া 900 টাকা। গেস্ট হাউস বুকিংয়ের জন্য প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার আমি আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নলাটেশ্বরী মন্দিরে আছে পঞ্চমুণ্ডির আসন। এটি একটি শক্তিপীঠ হওয়ার জন্য ভারতবর্ষের দিক প্রান্ত থেকে সাধকেরা আসেন বিভিন্ন সময় এখানে যোগ সাধনা করতে। মন্দির প্রাঙ্গণটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। নিরিবিলি পরিবেশে অবস্থিত এই নলাটেশ্বরী মন্দির অবশ্যই আপনারা দেখবেন তারাপীঠে আসলে। দেবী দর্শন সম্পন্ন করে আমরা এগিয়ে চললাম বীরচন্দ্রপুরের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য হল বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির। সুবিশাল চুবড়িহাট প্রান্তরের উপর অবস্থিত এই মন্দিরটি স্থাপত্যশৈলীর দিক থেকে বিশেষ তাৎপর্যমণ্ডিত। বেশ কিছুক্ষণ সময় লেগে গেল আমাদের এই মন্দির প্রাঙ্গণটি এবং মন্দিরটি ঘুরে দেখতে। চারিদিকের পরিবেশ, বাগান, নিস্তব্ধতা
শান্তি আপনার মনকে প্রলুব্ধ করবেই। আমরা এখানেই দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। 125 টাকার কুপন কেটে আপনিও এই সুস্বাদু ভোগ প্রসাদটি গ্রহণ করতে পারেন। শেষ পাতে পাওয়া পায়েস খুবই সুস্বাদু ছিল। এরপর এখান থেকে বেরিয়ে আমরা গেলাম জগন্নাথ মন্দিরে। এই মন্দিরও বেশ সুন্দর, ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নিত্য পূজা এবং ভোগের ব্যবস্থা আছে। 60 টাকার কুপন কেটে আপনি এখানে ভোগ গ্রহণ করতে পারেন। হ্যাঁ, 22.5 কেজি এত নিত্য ভোগ হয়। এটা সেই 550 পর্যন্ত চলে আসে। 22.5 কেজি। হ্যাঁ, বলতে হবে এখন ভাইটা। বীরচন্দ্রপুর বিখ্যাত হয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান হিসাবে। এখানে প্রতিটি মন্দিরই বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি আসবেন, ঘুরবেন, অবশ্যই আপনার মনকে এক আধ্যাত্মিক শান্তি প্রদান করবে। জগন্নাথদেব দর্শনের পরে আমরা এগিয়ে চললাম গুটি গুটি পায়ে শ্রীচৈতন্য সারস্বত মঠের উদ্দেশ্যে। বীরচন্দ্রপুর গ্রামটিকে ভালোভাবে ঘুরতে হলে অন্তত একটা বেলা হাতে সময় নিয়ে এখানে আসতে হবে। এখানকার প্রতিটি মন্দির, এখানকার সবুজ পরিবেশ আপনার মনকে অবশ্যই এক স্বর্গীয় আনন্দ দেবে। সারস্বত মঠে নিজস্ব যাত্রী নিবাস আছে, তবে অগ্রিম বুকিংয়ের কোনো দরকার নেই। প্রচুর ঘর আছে, আপনি আসলে আশা করি ঘর পেয়ে যাবেন। সারস্বত মঠ থেকে বেরিয়ে একটু এগিয়ে আমরা পৌঁছে গেলাম একটি খুব সুন্দর জলাশয়ের সামনে। চারিদিকে গাছগাছালি দিয়ে ঘেরা ছায়াময় এই পরিবেশ মনোমুগ্ধকর। কথিত আছে সপ্তসিন্ধুর জলে সমৃদ্ধ বলে এই পুকুর সারা বছরই জলপূর্ণ থাকে। চারিদিকে যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ, আপনার মনকে সতেজ করে দেবে এই পরিবেশ। এবার আমাদের ফেরার পালা। তারাপীঠ পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল, তবে ঘোরা কিন্তু শেষ হলো না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মুন্ডমালিনী তলায় মুন্ডমালিনী মায়ের মন্দিরে। নগেন বাবার আশ্রমের পাশেই এই মুন্ডমালিনী তলা। এখানে মা তারা মুন্ডমালিনী দেবী রূপে বিরাজিতা। কথিত আছে প্রতিদিন ভোর 4টের সময় তারাপীঠের মন্দির থেকে মা তারা কুমারী বেশে এই মুন্ডমালিনী তলার ঘাটে এসে তার স্নান কার্যাদি সম্পন্ন করেন। এর মন্দিরের ঠিক পাশেই অবস্থিত ছোট বাবার ধ্যান মন্দির এবং তার আশ্রম। মুন্ডমালিনী তলাতেই তারাপীঠের দ্বিতীয় শ্মশানটি অবস্থিত। শ্মশানের পাশ দিয়েই বয়ে চলেছে দ্বারকা নদী। ভারতবর্ষের বহু দিক প্রান্ত থেকে সাধক সাধিকারা এখানে আসেন এবং তাদের তন্ত্র সাধনা করেন। গুপ্ত সাধনার কেন্দ্র হিসাবে মুন্ডমালিনীর নাম বহু সাধকের মুখেই শোনা যায়। তারাপীঠে এসে মা তারা চরণযুগল হাত দিয়ে স্পর্শ না করলে এবং তার পাশেই মহাসাধক শ্রী বামাখ্যাপার সমাধি মন্দিরটি দর্শন না করলে আপনার তারাপীঠ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। তাই তারাপীঠ ভ্রমণের এই বিদায় লগ্নে এসে মহাশ্মশানে গিয়ে এই দুটি জায়গায় একবার দর্শন করে আসলাম। পরিক্রমার তৃতীয় দিনে আমরা পৌঁছে গেলাম নন্দিকেশ্বরী মাতার মন্দিরে। এটিও একটি সতীপীঠ, যা তারাপীঠ থেকে প্রায় 26.5 কিলোমিটার দূরে সাঁইথিয়া স্টেশনের ঠিক পাশে অবস্থিত। কথিত আছে সতী মায়ের কণ্ঠহারটি এখানে পতিত হয়েছিল।
বর্তমান মন্দিরটি 1913 খ্রিস্টাব্দে বা 1320 বঙ্গাব্দে নির্মিত। মা এখানে নন্দিনী রূপে পূজিতা, আর ভৈরব হলেন নন্দিকেশ্বর। দশমহাবিদ্যার বিভিন্ন মন্ত্র মন্দিরের দেওয়ালে খোদিত আছে। আমরা খুব ভালোভাবে এখানে পুজো দিতে পেরেছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি ঘুরে দেখতে আধ ঘন্টা মতন সময় লাগলো আমাদের। আগে এখানে বলি দেওয়ার প্রথা ছিল, তবে বর্তমানে 5 রকম ভাজা সহযোগে মাকে অন্নভোগ দেওয়ার রীতি আছে। যারা এখানে এসে 1-2 দিন কাটিয়ে যেতে চান, তাদের জন্য এখানে নির্মিত হয়েছে যাত্রীনিবাস বা তীর্থাবাস। নন্দিকেশ্বরী মাতার মন্দিরে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম ঠিক তার সংলগ্ন জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম শান্তিনিকেতনে। বল্লভপুরের আমার কুটির গেস্ট হাউসটি আগে থেকে বুক করা ছিল, তাই পৌঁছে স্নান করেই ছুটলাম মধ্যাহ্নভোজ ছাড়তে। এরা অত্যন্ত সুস্বাদু খাবার পরিবেশন করে। এদের রেস্তোরাঁটির নাম হেসেল ঘর। নির্জন নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে আমার কুটির গেস্ট হাউসটি। এদের সংগ্রহশালাটি অবশ্যই সময় করে ঘুরে দেখবেন, আশা করি ভালো লাগবে। বীরভূম ভ্রমণে চতুর্থ দিনে আমরা চলে এসেছি ফুল্লরা মাতার মন্দিরে। এটিও একটি সতীপীঠ, যা শান্তিনিকেতন থেকে প্রায় 25.6 কিলোমিটার দূরে অবস্থিত। লাভপুর গ্রামের অন্তর্গত এই ফুল্লরা মাতার মন্দিরটি ঈশানী নদীর তীরে প্রায় 66 বিঘা জমির উপর গড়ে উঠেছে। এখানেও বহু দূর দূরান্ত থেকে সাধকেরা আসেন এবং তাদের গুপ্ত সাধনা করেন। মন্দিরটির স্থাপনাকাল অজানা। কথিত আছে এখানেই মায়ের নিচের ঠোঁটটি পতিত হয়েছিল। প্রতিদিন মাঘী পূর্ণিমার সময় এখানে এক বিশাল মেলার আয়োজন হয়। আশেপাশের সমস্ত গ্রামের থেকে বহু মানুষ সে মেলায় যোগদান করতে আসেন। এখানে প্রতিদিন মাকে অন্নভোগ দেওয়া হয় এবং তার সঙ্গে থাকে রোজ মাছের টক। মা এখানে ফুল্লরা দেবী রূপে বিরাজিতা। মন্দিরের ঠিক পাশেই গড়ে উঠেছে একটি গেস্ট হাউস। যদি কারোর 1-2 দিন এখানে থাকার ইচ্ছা হয়, তবে অগ্রিম বুকিং করে অবশ্যই থাকতে পারেন। নন এসি রুমের ভাড়া হলো একদিনের জন্য 500 টাকা। গ্রামের শান্ত পরিবেশে সবুজের মাঝে অবস্থিত এই ফুল্লরা মন্দির নাকি একসময় জঙ্গল পরিবেষ্টিত ছিল। এখানে ভৈরব হলেন বিশ্বেশ্বর মহাদেব। মন্দিরের পেছনেই রয়েছে একটি জলাশয়, যার জল অত্যন্ত পবিত্র মনে করা হয়। মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইলে সকাল 10টার মধ্যে এখানে নাম লেখাতে হয়। হয় আপনি মন্দির চত্বরে এসে নাম লেখাতে পারেন, বা মন্দিরের নির্দিষ্ট টেলিফোন নম্বরে ফোন করেও আপনি আপনার কুপনটি সংগ্রহ করতে পারেন। তবে আমরা দুর্গাপুজোর সময় এখানে আসার জন্য আমাদেরকে কোনো কুপন কাটতে হয়নি। সম্পূর্ণ বিনামূল্যে
আমাদের সুযোগ হয়েছিল মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার। ফুল্লরা মাতার মন্দির এবং কালভৈরবের মন্দিরের পাশাপাশি যে আরেকটি মন্দির আমরা এখানে দেখতে পেলাম তা হলো মা ষষ্ঠীর মন্দির। ফুল্লরা মাতার মন্দিরের প্রাঙ্গণের মধ্যেই এই বিশেষ জায়গাটি ষষ্ঠীতলা নামে পরিচিত। এই পবিত্র জায়গাটিকে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মন্দির কমিটির তরফ থেকে বেশ কিছু নিয়মাবলী মানতে বলার নির্দেশ দেওয়া আছে। দেবী ফুল্লরার আরেক নাম মা দুর্গা। আজ মহাষ্টমীর পুণ্যতিথিতে এখানে এসে এবং অঞ্জলি প্রদান করে সত্যিই খুব ভালো লাগলো। যাই হোক, ফুল্লরা মাতার মন্দির থেকে এবার আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম কিছুটা বাংলা সাহিত্যের হাত ধরেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত বাড়ি এবং তার গ্রামটি ঘুরে দেখতে। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম মাস্তুলি গ্রামে, আর পেয়ে গেলাম একদম সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে দুর্গাপুজোর স্বাদ। গাড়ি থেকে নামার সাথে সাথে মণ্ডপে উপস্থিত গ্রামবাসীরা এগিয়ে এসে আমাদের সাদর অভ্যর্থনা জানালো প্রতিমা দর্শনের জন্য। একদিকে কালী ও জটাধারী শিবের মন্দির এবং আরেকদিকে বহু পুরনো ভগ্নপ্রায় দেউল, তারই মাঝখানে চলছে দেবী দুর্গার আরাধনা। গ্রামের মানুষের এই উষ্ণ অভ্যর্থনা এবং তাদের এই সারল্য সত্যি বহুদিন মনে রাখার মতন। এরপর আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অমর এক সৃষ্টির প্রেক্ষাপট খুঁজতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এই হলো সেই হাঁসুলি বাঁক, সেই বিখ্যাত হাঁসুলি বাঁক যার প্রেক্ষাপটে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কালজয়ী রচনা হাঁসুলি বাঁকের উপকথা সৃষ্টি করেছিলেন। একদিকে লালমাটির রাস্তা, আরেকদিকে দিগন্ত বিস্তৃত শ্যামলিমা, পাশ দিয়ে বয়ে গেছে বক্রেশ্বর নদী। খুব সুন্দর লাগবে, একবার ঘুরে যাবেন এই জায়গাটি থেকে। হাঁসুলিবাগকে বিদায় জানিয়ে এবার আমাদের শান্তিনিকেতনে ফেরার পালা। তবে শান্তিনিকেতনে ফেরার পথে আমরা চলে আসলাম কঙ্কালীতলায়। কঙ্কালীতলা হলো মায়ের আরেক সতীপীঠ। 51টি সতীপীঠের মধ্যে এটি হলো শেষতম বা 51তম সতীপীঠ। কথিত আছে এখানে মায়ের কোমর বা কাঁকন পড়েছিল। এখানেও বহু সাধকেরা তাদের তন্ত্র সাধনা করতে আসেন। মাকে প্রতিদিন এখানে অন্নভোগ দেওয়া হয়। ভোগ প্রসাদ পেতে চাইলে এখানে সকাল 10টার মধ্যে নাম লেখাতে হয়। এই কুণ্ডটিতেই মায়ের কোমর বা কাঁকন পড়েছিল। দেবী সতী এখানে দেবীগর্ভা কালীরূপে পূজিতা হন। ভিড় না থাকার দরুন খুব সুষ্ঠু সুন্দরভাবে আমরা এখানে পুজো দিতে পেরেছিলাম। শান্তিনিকেতনের থেকে 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই কঙ্কালীতলা সতীপীঠ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ভৈরব হলেন রুড়ু। কঙ্কালীতলা মন্দিরের পিছনে দুপা এগোতেই মনে পড়ে গেল ছোটবেলায় সহজ পাঠে পড়া সেই কবিতাটি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ বন্ধুরা, এই হলো সেই কোপাই নদী। কঙ্কালী মাতাকে প্রণাম জানিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম
শান্তিনিকেতনের আরেক ট্রেডমার্ক জায়গা খোয়াইয়ের পথে। মাঝখানে দেখে নিলাম হিরালিনী দুর্গোৎসব কমিটি পরিচালিত আদিবাসী দুর্গাপূজা। মণ্ডপ এবং প্রতিমা দুই চমৎকার কারুশিল্পের স্বাক্ষর রেখেছে। এরপর আমরা পৌঁছে গেলাম খোয়াই প্রান্তরে। বর্তমানে করোনা পরিস্থিতির জন্য শনিবারের হাটটি বন্ধ ছিল, তবে আমাদের নিরুৎসাহ হতে হয়নি, কারণ শনিবারের হাটের ঠিক পাশেই বসে অন্য হাট। এই অন্য হাটটি সম্পূর্ণরূপে খোলা ছিল। এখানে এই অন্য হাটে আশপাশের গ্রাম থেকে বহু মানুষ আসেন বিভিন্ন দ্রব্যাদি নিয়ে এবং এখানে বসেন পসরা সাজিয়ে। এখানে বহু শিল্পীও আসেন তাদের শিল্প সামগ্রী নিয়ে। তারা সেই শিল্প সামগ্রীগুলো এখানে এক্সিবিট করেন এবং আপনার যদি পছন্দ হয় আপনি সেই সামগ্রী থেকে পছন্দ মতন জিনিস কিনতেও পারেন। এখানে প্রদর্শিত প্রতিটি সম্ভারের মধ্যে, তা সে শাড়ি হোক বা শাল হোক, বিভিন্ন গয়নাই হোক বা বিভিন্ন বাদ্যযন্ত্রই হোক, আপনি পেয়ে যাবেন শান্তিনিকেতনী শিল্পের ছোঁয়া। এই জিনিসপত্রগুলো এখান থেকে কিনতে কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে বহু মানুষ বিভিন্ন সময়ে এই খোয়াই প্রান্তরে শনিবারের হাটে বা অন্য হাটে বারবার ছুটে আসেন। এই প্রান্তরে আসবো আর বাউল গান শুনবো না, তাও কি কখনো হয়? তাই কানে বাউল গানের প্রথম স্পর্শ লাগতেই গুটি গুটি পায়ে এগিয়ে চললাম গানের উৎস সন্ধানে। থাকে না লোক লজ্জার ভার, ওই রবি যখন শরণ থাকে না লোক লজ্জার ভার, ওই রবি হিরিয়ে দর্পণে, ওই রবি হিরিয়ে দর্পণে আমার মনের মানুষের মিলন হবে কতদিনে, ওই আমার মনের মানুষের সানে, ওই আমার মনের মানুষের, ওই আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে, আমার মনের মানুষের সানে। আজ মহানবমী। আজ আমরা চলে এসেছি শান্তিনিকেতন থেকে প্রায় 57 কিলোমিটার পথ পেরিয়ে বক্রেশ্বরে। বক্রেশ্বর জায়গাটির নাম হয় অষ্টবক্র মুনির নাম অনুসারে। এটিও একটি সতীপীঠ। কথিত আছে এখানে সতীর ভ্রুয়ের মধ্যবর্তী স্থান বা মন পড়েছিল। এখানে ভৈরব হলেন বটুকনাথ। কথিত আছে খাকি বাবা নামের এক সাধক বক্রেশ্বরে প্রথম মায়ের পুজোটি করেন। এখানে মা মহিষাসুর মর্দিনী রূপে বিরাজিতা। তাই প্রতি বছর দুর্গাপুজোর সময় খুব ধুমধাম করে এখানে মায়ের পুজোর আয়োজন করা হয়। পুজোর সময় এখানে যজ্ঞ এবং পশু বলি দেওয়ার প্রথা আছে। দেওয়ার প্রথা থাকলেও মাকে কিন্তু এখানে বৈষ্ণব মতে পুজো করা হয়।
মা মহিষাসুর মর্দিনীকে নিত্য খিচুড়ি ভোগ দেওয়ার রীতি আছে এখানে। মন্দির সংলগ্ন স্থানে একটি অক্ষয় বট এবং পঞ্চমুণ্ডির আসনও আছে। কথিত আছে অষ্টবক্রমুনি এই বক্রেশ্বরেই দেবরাজ ইন্দ্রের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য দেবাদিদেব মহাদেবের তপস্যা করেছিলেন। সেই তপস্যায় শিব ঠাকুর অত্যন্ত সন্তুষ্ট হয়ে অষ্টবক্রমুনিকে শাপমুক্ত করেছিলেন। সেই থেকে বক্রেশ্বর কিন্তু বাবাধাম হিসাবেও পরিচিত। এই হলো সেই শিব মন্দির। শিবলিঙ্গটি এখানে সম্পূর্ণ পিতলের তৈরি। প্রধান শিব মন্দিরটি ছাড়াও এখানে ছোট বড় মিলিয়ে প্রায় 108টি শিব মন্দির আছে। হাতে যথেষ্ট সময় না থাকার জন্য প্রতিটি শিব মন্দিরে আমাদের যাওয়া হয়নি। আর হ্যাঁ বন্ধুরা, যে কথাটি এতক্ষণ বলা হয়নি আপনাদের, তা হলো বক্রেশ্বরে আসলে এখানকার উষ্ণ প্রস্রবণে স্নান করতে কিন্তু ভুলবেন না। সালফারের প্রাচুর্যতা থাকার জন্য মনে করা হয় বহু ত্বকের সমস্যার থেকে মুক্তি পেতে পারেন আপনি। যাই হোক, বক্রেশ্বর ধামকে বিদায় জানিয়ে এরপর আমরা এগিয়ে চললাম বীরভূমের আরেক আকর্ষণ মামাভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। মামাভাগ্নে পাহাড়ের কাছে পৌঁছতেই প্রবেশপথেই কানে আসলো বিভিন্ন নাম না জানা পাখির ঐক্যতান। পাহাড়ের প্রবেশপথে আমাদের চোখে পড়ল বেশ কিছু ছোট ছোট মন্দির, আর চোখে পড়ল এক সুবিশাল সুউচ্চ শ্বেতশুভ্র শিব মন্দির, যা পাহাড়েশ্বর শিব মন্দির নামেও খ্যাত। হ্যাঁ বন্ধুরা, এই হলো সেই পাহাড়েশ্বর শিব মন্দির। এই সুউচ্চ মন্দিরের শিখরে আছে শিব ঠাকুরের ত্রিশূল এবং তার ডমরু। অত্যন্ত সুন্দর এবং কারুকার্য মণ্ডিত এই মন্দিরটি অবশ্যই আপনারা আসবেন এবং দর্শন করবেন। চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরে প্রবেশ করার পরে দুটি গোলাকার জায়গায় গ্রানাইট পাথরের দুটো উঁচু অংশ দেখতে পেলাম। এই উঁচু অংশ দুটোই ছোট এবং বড় মহাদেব রূপে এখানে পূজিত হন। শিব ঠাকুরকে প্রণাম জানিয়ে আমরা আস্তে আস্তে মামাভাগ্নে পাহাড়ের উপরের দিকের অংশে হাঁটতে শুরু করলাম। দেখে অবাক লাগলো যে বিভিন্ন মাপের গ্রানাইট পাথরগুলো কীভাবে একটার উপরে আরেকটা ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। ভূমির অন্তর্গত এই মামাভাগ্নে পাহাড় বিভিন্ন সময়ে বাংলা চলচ্চিত্রের পর্দায় উঠে এসেছে। তেমনই একটি সিনেমা হলো অভিযান, যার পরিচালক ছিলেন স্বনামধন্য সত্যজিৎ রায়। পাহাড়ের মাথায় আছে একটি কালী মন্দির, যা পাহাড়েশ্বরী কালী বা ভবানী মাতার মন্দির হিসাবে পরিচিত। পর আমাদের ফেরার পালা। প্রায় 43 কিলোমিটার পথ পেরিয়ে আমরা ফিরে আসলাম শান্তিনিকেতনে। কোপাইয়ের ধারে পড়ন্ত বিকেলে সাদা কাশফুলগুলো দেখে মনটা উদাসীন হয়ে যাচ্ছিল। আকাশকে রাঙিয়ে দিয়ে সূর্য গেল অস্তাচলে। বল্লভপুরের বুকে নেমে আসলো রাত, আর হলো আমাদের বীরভূম পরিক্রমার ইতি। আজ আমাদের ট্যুরের লাস্ট দিন। দেখতে দেখতে পুজোর এই 5টা দিন কীভাবে যে কেটে গেল বোঝাই গেল না। এই 5 দিনে আমরা মোটামুটিভাবে বীরভূম পরিক্রমা করে ফেললাম। আমরা দেখলাম 5টি সতীপীঠ এবং অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলো। আমার এই ভিডিওটিতে আমি যতটা সম্ভব পেরেছি পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়ার চেষ্টা করেছি সেই জায়গাগুলো সম্পর্কে। যাই হোক, এখন আমি এই জায়গাটিতে আছি, সেই জায়গাটার নাম হচ্ছে বল্লভপুর।
বল্লভপুর শান্তিনিকেতনের মধ্যেই পড়ে। শান্তিনিকেতনে আসলে আমি থাকার ঠিকানা হিসাবে বারবারই বল্লভপুরকেই বেছে নিই। তার প্রধান কারণ হচ্ছে এখানকার আরণ্যক পরিবেশ। আমরা যারা শহুরে মানুষ, শহরের জ্যাম, ধোঁয়া, ধুলো, বালি, শহরের জনঅরণ্যে থেকে যাদের প্রাণ ওষ্ঠাগত, তারা কিন্তু থাকার ঠিকানা হিসাবে এই বল্লভপুরকে বেছে নিতেই পারেন। তার প্রধান কারণ হচ্ছে এই যে দেখছেন এখানকার আরণ্যক পরিবেশ। এখানে আসলে আপনি 2-3 দিনের জন্য অবশ্যই পেতে পারেন এক স্বর্গীয় নিস্তব্ধতা এবং অবশ্যই তার সাথে ফ্রেশ অক্সিজেন। আরও একটা ব্যাপার হচ্ছে, বীরভূমে আসবেন আর আপনি লাল মাটির স্বাদ নেবেন না, তা তো হতেই পারে না। এই বল্লভপুরেই আমি একমাত্র বীরভূমের শান্তিনিকেতনের মধ্যে খুঁজে পাই সেই আদিম অকৃত্রিম পরিবেশ। মনে হয় যেন যুগ যুগ ধরে এখানে কোনো বিবর্তন হয়নি। আর এখানে আসলে কোথায় থাকবেন একটু বলে দিই। এখানে কিন্তু থাকার অপশান কিন্তু খুব একটা বেশি নেই। তার মধ্যেও 2-3টে যে ভালো ভালো থাকার জায়গা আছে, তার মধ্যে একটি হলো WBTDCL এর রাঙাবিতান ট্যুরিস্ট লজ এবং আমার কুটির। এই 2 জায়গায় ফোন নাম্বার আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই মেনশন করে দেবো। আর তার সাথে মেনশন করব আমাদের এই ট্যুরের যাবতীয় ইনফরমেশন বা তথ্যগুলো যেগুলো দরকার পড়ে একজন ভ্রমণার্থীকে তার ট্যুরটা প্ল্যান করতে। যেমন ড্রাইভারদের কন্ট্যাক্ট নাম্বার, অন্যান্য হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, কোথায় কিভাবে যাবেন, অর্থাৎ রুট প্ল্যানটা কীরকম হবে সেই তথ্যগুলো। আর আরেকটা দরকারি ইনফরমেশান আপনাদেরকে দিই, সেটা হচ্ছে যারা ভ্রমণ পিপাসু এবং তার পাশাপাশি ভোজন রসিকও, তারা কিন্তু এই বল্লভপুরে এসে হেসেল ঘর রেস্তোরাঁটি, যে রেস্টুরেন্টটি আসলে আমার কুটির সোসাইটিরই একটি পার্ট, সেইখানে গিয়ে খাবারের স্বাদ নিতে কিন্তু ভুলবেন না। আশা করি ভালো লাগবে। যাই হোক, ভিডিওটি অত্যন্ত যত্ন নিয়ে আমি বানানোর চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন যাতে যত বেশি সংখ্যক মানুষ এই ভিডিওটি দেখতে পায়। সবশেষে বলি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের এই মূল্যবান তথ্যগুলো এবং সাবস্ক্রিপশানগুলি আমাকে আরও বেশি করে উদ্বুদ্ধ করে ভালো ভালো ভিডিও বানাতে। যাই হোক, আমাদের এই ভ্রমণ পর্ব অর্থাৎ বীরভূম ভ্রমণ পর্ব আজ এখানেই শেষ। আবার ভবিষ্যতে আসবো আপনাদের সামনে নতুন কোনো অজানা ঠিকানার ভ্রমণ তথ্য নিয়ে। নমস্কার, বিদায়। রাধা রাধা বনমালী